স্বাগত জানাচ্ছি টিভেন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজকে আমরা আলোচনা করব ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য করণীয় কি সেই বিষয়ে নানাবিধ দিক নির্দেশনা থাকবে। আলোচনার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ অতিথি বরাবরের মতোই আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ববি তারেক টিউটোরিয়াল সেন্টারের সিইও জনাব খোকন উদ্দিন ববি। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, যদি চান টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে বরাবরের মতোই লাইভ স্ট্রিমিং হচ্ছে, যদি চান সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেই সংক্রান্ত, যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো কিছু জানার থাকে, তাহলে সেইটিও কিন্তু আপনি জানতে চাইতে পারেন আমাদের কাছে। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আমরা আলোচনা শুরু করতে চাই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কথা আমরা বলছি। জনাব খোকন উদ্দিন ববি, ভালো শিক্ষা প্রতিষ্ঠান বলতে আসলে কোন কোন প্রতিষ্ঠানগুলোকে আমরা অ্যাড্রেস করব, এটা দিয়ে শুরু করতে চাই। ওকে আপা, সো টেকনিক্যালি আমি ভালো শিক্ষা প্রতিষ্ঠান হলো যে কলেজগুলো নিয়ে, কলেজ ইউনিভার্সিটি গুলো নিয়ে ডিসিশন কথা বলতেছিলাম। ভালো ইউনিভার্সিটি বলতে আমরা সাধারণত অনেকে মনে করি যে নেম ব্র্যান্ড ইউনিভার্সিটিগুলো, যে আইভি লিগ ইউনিভার্সিটি, কলাম্বিয়া, হার্ভার্ড, এমআইটি, এনওয়াইইউ, ওগুলো দ্যাটস ওকে। কিন্তু মেইনলি আমাদেরকে ডিফাইন করা উচিত ভালো কলেজ বলতে আসলে কোনটা সঠিক কলেজ, না ভালো কলেজ নেসেসারিলি একটা স্টুডেন্টের গোলের উপরে ভিত্তি করে কোনটা তার জন্য সঠিক কলেজ। এটা হইতে পারে তার গোলের উপরে, যেমন কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় সে ইঞ্জিনিয়ারিং এর উপরে যেসব ভালো কলেজ ওগুলো, কেউ যদি মেডিকেলে পড়তে চায় মেডিকেলের উপরে যে ভালো কলেজ যেগুলো ওগুলো ওইভাবে ডিসাইড করা উচিত। জি, আমরা প্রস্তুতির বিষয়টাতে একটু আসি। কি পরামর্শ থাকবে আপনার একদম শুরুর দিকেই, মানে কি করতে পারেন শিক্ষার্থীরা? প্রথমত জেনারেল যে ভালো ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার জন্য কি কি দরকার, 6টা জিনিস মিনিমাম। 6টার মধ্যে প্রথমটা হলো তাদের স্কুলের যে জিপিএ অ্যাভারেজ 100-র মধ্যে কত ওটা, অথবা জিপিএ। 2 নম্বর হলো এসএটি সেট স্কোর, ওইটা এখন তো ভালো ভালো ইউনিভার্সিটিরা চায় এটা। 3 নম্বরটা হলো অ্যাডভান্স কোর্সেস, যেমন এপি ক্লাসেস, অনার্স লেভেল ক্লাসেস, ওগুলো যদি স্কুল অফার না করে সে নিজে স্বতন্ত্রভাবে নিতে হবে। 4 নম্বর হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, ভলান্টিয়ার সার্ভিস ক্রেডিট, ওইটা যদি এনাফ না থাকে নিজস্ব প্রজেক্ট করা যায়। 5 নম্বর হলো এসে রাইটিং, কলেজে ভর্তির জন্য একটা সুন্দর এসে লিখতে হয়, পার্সোনাল স্টেটমেন্টস ওগুলো। আর 6 নম্বর প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এটা হলো রেকমেন্ডেশন লেটার। আচ্ছা, আমরা একটু ওয়ান বাই ওয়ান আসি, আসলে প্রত্যেকটার জন্য যদি আপনি স্টেপ বাই স্টেপ পরামর্শ দিতেন। ওয়েল, জিপিএ অ্যাভারেজটা হলো তারা 9th গ্রেড থেকে পুরো 11th গ্রেড, টেকনিক্যালি 12th গ্রেডের পর্যন্তই কাউন্ট হয়। এখন কারো যদি 9th আর 10th গ্রেডের জিপি একটু কম থাকে তাদের হতাশ হওয়ার কিছু নাই। যদি 11th গ্রেড যেটা আসতেছে ওটা খুবই ভালো হয়, সিগনিফিক্যান্টলি একটা গ্রেড যদি খুব ভালো হয়, প্লাস ওদের এসএটি স্কোর যদি খুব ভালো হয়, তাহলে তারা কি একটা ভালো কলেজের জন্য আশা করতে পারে। এটা হলো জিপিএ, মানে যদি কোনো একটা অ্যাভারেজ কম হয় তাহলে অন্য কোনো একটা ইয়ারে খুব ভালো করে যেতে পারে। এখন যারা 11th গ্রেডে বর্তমানে আছে তাদের কি করণীয়? তাদের তো আর মাত্র এখনই কলেজে ভর্তির সময়, রাইট? সো 12th গ্রেডের ফার্স্ট সেমেস্টারটা যদি তারা খুবই ভালো করে তাহলেও তারা কি ভালো একটা কলেজ যাওয়ার চিন্তা করতে পারে, গিভেন যে এসইটি স্কোরটা হইতে হবে হায়ার। জি, প্রথম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে একটু জানবো। অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট আসলে বুঝতে পারে না কোন ধরনের কারিকুলামের সাথে তারা যুক্ত হবেন কিংবা কিভাবে যুক্ত হবেন। আচ্ছা আচ্ছা, সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রথমে তাদের মনে মনে তাদের জানতে হবে যে কোন কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আসলে কাউন্ট হয়। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা অনেকে মনে করে আমরা যেটাই পাই সেটাই বোধহয় আমাদের কি করতে হবে, রাইট? কিন্তু আসলে এটা না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন যদি দেখা যায় যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এটার মধ্যে ইন্টেলেকচুয়াল কিউরিয়াসিটি আছে, এটা, তারপরে ইনিশিয়েটিভ, ইম্প্যাক্ট, এগুলো তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কাউন্ট হয়। জি, স্টুডেন্টদের সাথে অভিভাবকদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এক ধরনের দ্বন্দ্ব অনেক সময় দেখা যায়, আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনি।
স্টুডেন্টের সাথে বা অভিভাবকের সাথে কি দ্বন্দ্ব, এক ধরনের দ্বন্দ্ব। অভিভাবকরা হয়তো চাচ্ছে যে তার সন্তান এই প্রতিষ্ঠানে পড়বে, কিন্তু তার সন্তান হয়তো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে চাচ্ছে, কিংবা সাবজেক্ট নিয়েও দেখা যায় যে এক ধরনের নেগোসিয়েশন তৈরি হয়। স্টুডেন্টরা একটা সাবজেক্টে পড়তে চাচ্ছে, কিন্তু বাবা মা চাচ্ছে যে না, তার আরেকটা সাবজেক্টে পড়ুক। তো এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা শুনবো। স্টুডেন্ট তারা বিভিন্ন, অফকোর্স তারা স্টুডেন্টরা অনেক ইস্যু নিয়েই পড়তে চায়, কিন্তু বাবারা তারা স্টুডেন্টদের সাথে বাবা মাদের মতের ডিফারেন্ট থাকতেই পারে। তখন উচিত যে তাদের নিজস্ব একটা গোল আছে, ওটা লে আউট করা, প্যারেন্টসদের একটা গোল আছে, ওটা লে আউট করা, তারপরে গোলগুলো যেন ম্যাচ হয় ওইটা ভিত্তি করে তারপরে কি ভালো কলেজের জন্য তারা ডিসাইড করা। সো এখন এটা ডিপেন্ড করে, অনেস্টলি স্পিকিং। এটা যদি স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে চায়, বাবা চায় না আমি মেডিকেল স্কুলে পড়াইতে চাই, তখন জিনিসটা একটা কনফ্লিক্ট থাকেই বিভিন্ন পরিবারে। তো মানে কনফ্লিক্টের সলিউশন হলো তার যেসব ধরনের সাবজেক্টগুলো সে নিছে ওগুলা সাবজেক্টগুলো কতটুকু রেলেভেন্স, কোর্স রেলেভেন্সি যাকে বলা হয়, মানে সেগুলো মেডিকেলের সাথে বেশি অ্যালাইনমেন্ট নাকি ইঞ্জিনিয়ারিং এর সাথে বেশি অ্যালাইনমেন্ট, ওইটার উপরে ভিত্তি করে ক্যালকুলেশন করে তারপরে কি একটা ডিসাইড করতে হয়। জি, আমি আপনার কাছ থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে রুটিন করে পড়াশোনার উপর আপনি আসলে কতটুকু জোর দিবেন। মানে পড়াশোনা করার ক্ষেত্রে আসলে একটু রুটিন করে কিংবা একটু ডিসিপ্লিন ওয়েতে আগানোর একটা বিষয় থাকে, আবার সেই সাথে কোয়ালিটি থেকে হয়তো কোয়ান্টিটির থেকে হয়তো কোয়ালিটিটাকে আপনি কিছু কিছু ক্ষেত্রে আগে এগিয়ে রাখবেন। সেই বিষয়গুলো নিয়ে যদি একটু পরামর্শ দিতেন। কোয়ান্টিটি থেকে কোয়ালিটি, ওয়েল রুটিন, অবশ্যই রুটিনটা খুবই ইম্পর্টেন্ট, বাট এটাও একটা ডিপেন্ড করে স্টুডেন্টের গোলের উপরে, বুঝতে পারছেন? যদি গোলটা খুব সলিড না হয় তাহলে তার রুটিন তার করতে গেলেও তার কি একটু সে স্ট্রেসে পড়বে যে কিভাবে আমি রুটিনটা করব, তাই না? সেই জন্য কোয়ান্টিটি, এটা একটা এক্সাম্পল দিয়েই বলি, যেমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি তারা মনে করে আমার 10টা হইতে হবে, 5টা হইতে হবে, এইটা 6টা হইতে হবে, এটা ডাজন্ট ম্যাটার। যদি একটা ভালো কোয়ালিটির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, ওইটার উপরেই সে যদি এনাফ টাইম ইনভেস্ট করে, এটা মোর ইম্পর্টেন্ট দেন জাস্ট বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এই জন্য চেকলিস্ট ম্যাটার করে। একটা লাইফের প্রত্যেক মানুষের উচিত হলো থাকা একটা চেকলিস্ট। সে যে কি করবে, উইকলি চেকলিস্ট, মান্থলি চেকলিস্ট, স্পেশালি এখন এই কলেজ এডমিশনের সময়টা এই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এটা চেকলিস্ট। জি, এখনকার জেনারেশন তো অনেক বেশি স্ক্রিন অ্যাডিক্টেড, তো সেখানে দেখা যায় যে প্রস্তুতির জায়গাটা তো অনেক ভাটা পড়ে যায় কিংবা এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সেইখান থেকে আসলে একটু সরিয়ে নিয়ে আসার ব্যাপারে আপনি অভিভাবকদেরকে কি পরামর্শ দেবেন? এখন এটা একটা বিরাট একটা ব্রড কোয়েশ্চেন যে কিভাবে স্ক্রিন অ্যাডিকশন অবভিয়াসলি একটা বিরাট একটা এখন সামাজিক ব্যাধি বলা যায়। এখন কিভাবে এখান থেকে আমরা সরে আসবো, এটার সাথে ধরেন গোলের সম্পর্ক সবচেয়ে বেশি। একটা স্টুডেন্টের যদি গোল ক্লিয়ার না হয়, সে সবসময় কি থাকবে, তার স্ক্রিন অ্যাডিক্টে থাকবে। এখন প্যারেন্টসদের উচিত যে কখন মানুষ একটা বেশি সময় স্ক্রিনে বসে থাকে, যখন তার চেকলিস্ট থাকে না যে আজকে আমার কি কি করা দরকার, তার গোল থাকে না, তখন তারা কি করে অযথা সময় নষ্ট করতেই আছে। কিন্তু তার যদি একটা পার্সোনাল গোল থাকে যে আমি এই কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাই, আমার এই জিনিসগুলো রেডি করতে হবে, চেকলিস্টগুলো রেডি করতে হবে, তখন তার ওইসব মিনিমাম স্ক্রিন টাইমে মিনিমাইজ হয়েই আসে। কিন্তু এটার জন্য প্যারেন্টসদের অবশ্যই ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়া দরকার, নট জাস্ট ডাইরেক্ট হোয়াই ডিডন্ট ইউ ডু দিস। প্যারেন্টসরা আমরা রিয়্যাক্ট করি বেসড অন সিচুয়েশন, কিন্তু রিয়াকশনটাকে কন্ট্রোল করে যদি আমরা এটা ইমোশনালি ইন্টেলিজেন্টলি এটা হ্যান্ডেল করি, দিস ইজ মাচ বেটার। জি, স্টুডেন্টদের বন্ধু বান্ধব সার্কেল কিংবা কোম্পানি আসলে কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই এটা ইনফ্লুয়েন্স করে অনেক। ধরেন ভালো কলেজে যাওয়ার জন্য যদি সে ভালো বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউট করে, তাহলে তার বেটার কলেজে যাওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু যদি তার রং ফ্রেন্ডশিপের সাথে থাকে, তাহলে রং
ভালো কলেজে ওইভাবে তারা চিন্তাধারাটা হবে না। জি। সো এই জন্য ভালো বন্ধুদের সাথে ইনফ্লুয়েন্স রাখাটা জরুরি, অনেক বেশি, রাইট? অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা নিজেরাই আসলে মানে স্ট্রেসে চলে যায় যে আমাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, আমাকে ভালো কলেজে ভর্তি হতে হবে। তাদের মধ্যে এক ধরনের স্ট্রেস কাজ করে কিংবা এক ধরনের আতঙ্ক কিংবা ভয় কাজ করে যে আমি যদি ভর্তি হতে না পারি। তো এই যে একটা মানসিক অবস্থা, এটার জন্য আসলে মানে এটা কাটিয়ে ওঠার জন্য আপনি কি পরামর্শ দিবেন? যদি ভর্তি হতে না পারে তাহলে কি করা উচিত, কি? মানে এক ধরনের স্ট্রেস কাজ করে যে আমাকে একটা কলেজে ভর্তি হতেই হবে, সামনে অনেক প্রিপারেশন, যদি হতে না পারি এক ধরনের আতঙ্ক কাজ করে কিংবা পড়াশোনা সবকিছু মিলে এক ধরনের একটা প্রেশার কাজ করে। অবশ্যই যদি ভর্তি হতে না পারে তখন একটা স্টুডেন্ট তো মানসিকভাবে আহত হবেই। তখন ওদেরকে এই স্ট্রেসটা আসলে প্রথমেই যদি ওদেরকে এই স্ট্রেস নিয়ে কথা না বলে তাদেরকে বলা উচিত হলো কি করলে ভালো ভালো কলেজে যাওয়া যাবে ওইটা, আর হলো কিছু সাইকোলজিক্যাল কমিউনিকেশন, এটাও দরকার। এটা যদি হয় তাহলে তারা হয়তো ওই স্ট্রেসটা ফিল কম করবে। বুঝতে পারছেন? আপনি তাদেরকে আসলে মানসিকভাবে প্রস্তুত মানে কিংবা মানসিকভাবে একটু দৃঢ় রাখার জন্য, একটু শক্ত রাখার জন্য অভিভাবকরা কি করতে পারেন? অভিভাবকদেরকে কি পরামর্শ দিবেন? অভিভাবকদের অবশ্যই উচিত প্রথমত একটা প্ল্যান করার পরে তারপরে তাদের সাথে কিভাবে মানে তাদের ফিউচারের গোল কি হবে ওটা নিয়ে কথাবার্তা বলা, তারপরে ওইভাবে আগানো। ওইটাই পরামর্শ দিব যে মেইনলি হলো ওদের সাথে 10 মিনিট একটা টেবিলে বসে ওটা ডিসকাশন করা, তারপরে ওইভাবে আগানো। জি। আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের এই সামারটার যদি আমি ধরি কিংবা আসলে এখন আসলে স্টুডেন্টদের কি অবস্থা, কিভাবে আপনারা প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে কিভাবে প্রিপেয়ার করছেন? জি, আমরা তো এখন যেটা আমরা মেইন, যেমন আজকে আমার বিষয়টা ছিল হলো কিভাবে ভালো কলেজে যাওয়ার জন্য কি কি করতে হবে, রাইট? সো ওইটার উপরেই বেশি ফোকাস দিতেছি আমার কোচিং সেন্টারে। যেমন যারা এখন আমার কোচিং সেন্টারের মেইন দুইটা ডিপার্টমেন্টে ছিল, ভালো কলেজ এসএটি স্টুডেন্টস আর হলো এসএইচএসএটি স্টুডেন্টস। এসএইচএসএটি স্টুডেন্টস হলো যারা ভালো কলেজের জন্য প্রিপারেশনটা নিতেছে, আর এসএইচএসএটি স্টুডেন্টরা হলো যারা ভালো হাই স্কুলের জন্য প্রিপারেশন নিতেছে। এখন ভালো কলেজে যাওয়ার জন্য তাদেরকে প্রথমত আমি যেই 6টা কম্পোনেন্ট বললাম, ওই 6টা কম্পোনেন্টে কিভাবে রেডি করতে হবে চেকলিস্ট, ওইটার জন্য আমরা প্রিপেয়ার করতেছি, কনসালটেশন দিতেছি, কাউন্সেলিং দিতেছি, কি কি জিনিস করলে ভালো জায়গায় যাওয়া যায় ওইটা জন্য গাইড দিতেছে, কি কি জিনিস করলে ভালো জায়গায় যাওয়া যায় না ওইটার গাইড দিতেছি। এই হলো দুইটা জিনিস। আর আমাদের কোচিং সেন্টারের মূলত এই দুইটার উপরে আমরা স্পেশালিটি এবং ওইটাই বেশি বেশি করে থাকি, রাইট? জি। স্টুডেন্টদের রেসপন্স কেমন, অভিভাবকদের রেসপন্স কেমন, দুই দিক থেকে যদি জিজ্ঞেস করি? অবশ্যই অনেক ভালো। আমাদের তো এই যে সামার প্রোগ্রামটা গেল পুরা 7 উইকসের একটা কোর্স, জাস্ট আমার জ্যাকসন ব্রাঞ্চে আমরা 250-এর উপরে স্টুডেন্ট সার্ভিস করছি এভরিডে। তাদের রেসপন্স, তারা অবশ্যই ভালো দেখে তারা ট্রাস্ট করে আমাদের এবং আসে এবং সার্ভিসটা নেয়। এবং তাদের অনেকেরই এই যে পরীক্ষা দিছে গত অগস্টের 24 তারিখ, আই থিঙ্ক অগস্টের 23 তারিখ বোধহয়। সো অনেকে মানে স্টুডেন্টরা বললো যে তাদের রেজাল্ট খুবই, আই থিঙ্ক তাদের এক্সামটা খুবই ভালো হয়েছে। আরেক গ্রুপ পরীক্ষা দিবে 2 মাস পর, তারাও মোটামুটি বেশ প্রিপেয়ার করে ফেলছি আমি অলরেডি সামারে, জাস্ট একটু রিভিশন দরকার। তুলনামূলক একটু দুর্বল স্টুডেন্ট কিংবা একটু কম মনোযোগের স্টুডেন্টদের জন্য আসলে আপনারা স্পেশাল কি করছেন? স্পেশাল কোনো কেয়ার কিংবা স্পেশাল কোনো কারিকুলাম? অবশ্যই যারা একটু মনোযোগ কম তাদের জন্য আমরা আলাদাভাবে বসে প্ল্যান করি, আলাদাভাবে তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হয়। যেমন আমাদের ক্লাস যদি 9টা থেকে 12টা পর্যন্ত হয়, 12টার পরে আমরা তাদেরকে আবার এক্সট্রা টাইম দেই, কারণ তাদের ওই টাইমটা এনাফ না। সো এই জন্য ওদেরকে সামটাইমস ইন্ডিভিজুয়ালাইজ অ্যাটেনশন দেওয়া হয়। বাট মোস্ট ইম্পর্টেন্টলি হলো একটু কাউন্সেলিং, কারণ তারা একটু দুর্বল হওয়ার কারণেই হলো তাদের ঘরে পড়ার পরিবেশটা কম, অথবা তাদের গোলটা নাই ওইরকম, অথবা পড়াশোনার মনোযোগটা কম। এখন মনোযোগ দেখা যায় তাদের ফোনে অনেক থাকে অথবা ভিডিও গেমে অনেক থাকে। কারণ কি, তারা ওইটাতে খুব ইন্টারেস্ট বোধ করে, তারা পড়াশোনায় ইন্টারেস্ট বোধ করে না। সো ওই জিনিসটাই আমার মেইন স্পেশালিটি। আমি চেষ্টা করি ওদের ইমোশনালি পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা আনতে, কারণ ইনফরমেশন এভরিওয়্যার। এখন ইউটিউবে ইনফরমেশন আছে, এআই তে ইনফরমেশন আছে, আপনি বুকসে ইনফরমেশন আছে, ইনফরমেশন সব জায়গায়। কিন্তু ইনফরমেশন স্টুডেন্টের মাথায় ঢোকাটাই হলো ইম্পর্টেন্ট। কারণ অনেকে বলতে পারে বিভিন্ন কোর্স তো অ্যাভেলেবল, আমরা ওইভাবে আসি, কিন্তু ওইটা ইনফরমেশন কোনো এখন আর ম্যাটার না, ম্যাটেরিয়াল ম্যাটার না। ম্যাটারটা হইলো স্টুডেন্ট কতটুকু অ্যাবজর্ব করলো,
সে নিজস্বভাবে কতটুকু সেলফ ওয়্যার যে আমাকে এটা অ্যাবজর্ব করতে হবে, এই জিনিসটাই হলো কমিউনিটিতে সবচেয়ে বিগেস্ট গ্যাপ। আমরা মনে করি ওকে অনলাইনের একটা কোর্স আছে, নিজে নিজে করে ফেলবো, ফাইন, অবশ্য একটা কেন 1000টা কোর্স আছে। আমরা কিন্তু স্টুডেন্ট যে অনলাইনে বসে মনোযোগ দিয়ে পড়ে ওই জিনিসটা মাথায় নেবে এবং তার ফিউচারে যে স্কোরটা গোল দরকার ওইটা যে তারা আয়ত্তে আনবে, এটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নাই, কারণ তার ওটার প্রতি ইন্টারেস্ট কম। তার অনলাইনে গেলেই কতক্ষণ পরে তার মনে আসবে আমি একটু ইউটিউব দেখি, না হলে একটু ভিডিও গেমে দেখি। সো একটা দুর্বল স্টুডেন্ট বলতে কিছু নাই। স্টুডেন্ট হলো যে কার পড়াশোনায় ইন্টারেস্ট কম, পড়াশোনায় ইন্টারেস্ট বেশি, এই হলো তফাৎ। এইটাই আমরা একটা সংজ্ঞা দিয়ে দিই, দুর্বল আর স্ট্রং। সো ওই দুর্বল আমরা যেমন আমি দেখছি আমার এবার সামার প্রোগ্রামে কিছু কিছু স্টুডেন্টরা, যেমন বললাম যে 9টা থেকে 12টা ক্লাসের পরে আমি এক্সট্রা টাইম রাখি 12টা থেকে 3টা পর্যন্ত। আমি কি করছি ওদেরকে টেকনিক্যালি কাউন্সিলিং আর মোটিভেশন আর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছি, যেন ওই পরিবেশের মধ্যে, এবং তাদের ফোনটা নিয়ে নিয়েছিলাম। পরিবেশে থাকার পর প্রথম সপ্তাহে তার স্কোর ছিল 900, আমার প্র্যাকটিস টেস্টে 1600-র মধ্যে অ্যাসিটিতে। আস্তে আস্তে লাস্ট উইকে আসছে 1450। আমি কি সব এই 7 উইক্সের পড়া গুলায় খাওয়াইছি? না, আমি যেরকম পড়াইছি সবাইকে তাকে ওইরকমই পড়াইছি, কিন্তু কোন জিনিসটা তার এই 500 পয়েন্ট ইমপ্রুভ করলো? একটা পরিবেশ, এটা ছিল সবচেয়ে বড় জিনিস, আর ইন্টারেস্টটা জোগানো আর কাউন্সেলিং। সেই জন্য আমি বলবো প্যারেন্টসদেরকে যারা একটু স্টুডেন্ট উইক, প্রথমেই তাদের প্রতি অ্যাংরি না হয়ে তাদের প্রবলেমটা বোঝার পরে ওইটা কাউন্সেলিং করা, এবং যদি সে নিজে সলভ করতে না পারে যে কোনো একটা এক্সপার্টের শরণাপন্ন হওয়া। জি, আমরা আরো অনেক কিছু আপনার কাছে জানবো, তবে একটি বিরতির সময় হয়ে গেছে, সঙ্গেই থাকবেন দর্শক, আপনারাও কোথাও যাবেন না। দ্য ভিউজ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটু বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, TVN 24 নিউজ নেটওয়ার্ক সবসময় চেষ্টা করে আপনাদের সাথে থাকতে, সবসময় চেষ্টা করে কমিউনিটির মানুষের পাশে থাকতে। নিউ ইয়র্কে বসবাসরত, শুধু নিউ ইয়র্ক নয়, বাংলাদেশি আমেরিকানরা যারা রয়েছেন, যারা আমেরিকায় বসবাস করছেন, বাংলাদেশি কমিউনিটির কাছে সব ধরনের সংবাদ, আমেরিকার সংবাদ, বাংলাদেশের সংবাদ থেকে শুরু করে কমিউনিটির মানুষের যে বিষয়গুলো আসলে কাজে আসতে পারে, সেই বিষয়গুলো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দেবার, এবং আপনাদের সাথে আমাদের কমিউনিকেশনের যে জায়গাটা, আমাদের যে যোগাযোগের যে জায়গাটা, সেটাও আসলে আমরা সবসময় খোলা রাখার চেষ্টা করি। আমাদের টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার থাকে, আমাদের যে লাইভ টক শো গুলো রয়েছে সেখানে আপনারা পারেন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে, এবং আমাদের আলোচনার যে বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তুতে প্রশ্ন করার পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামতগুলো কিন্তু আমরা গ্রহণ করি, এবং সেই সাথে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুকে আমাদের যে লাইভ যে প্রোগ্রামগুলো রয়েছে, লাইভ স্ট্রিমিং হয়, সেখানে কিন্তু আমরা আপনাদের মতামত যেগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করি। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা কি করতে পারেন। আমরা সেই বিষয়ে আলোচনা করেছি, আমরা চেষ্টা করেছি যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এবং অভিভাবকরা যারা রয়েছেন, তারা আসলে যারা চাচ্ছেন নিজেদের সন্তানকে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে, তাদের যেই স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের পথে কিছুটা হলেও তথ্য দিয়ে সহায়তা করতে। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। সবার কাছ থেকে বিদায় নিচ্ছে TVN 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।